এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তাকে আলাদা করে পরিচয় দেওয়ার মতন কিছু নেই। আপনারা সবাই চেনেন রাজন্যা হালদার। তিনি যেই মুহূর্তে যেই সময়ে তৃণমূলে ছিলেন, রাজন্যা হালদার এবং প্রান্তিক চক্রবর্তী তারা যেই সময় তৃণমূলে ছিলেন, সেই সময় তারা আরজি করের বিষয়ে প্রতিবাদ করেছিলেন এবং তারা একটি সিরিজ, যেই সিরিজের নাম আগমনী, তারা সেই সিরিজটি বানিয়েছিলেন বলে তাদেরকে দল থেকে, তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছিল। এবং আজ এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল বাংলায় আর ক্ষমতায় নেই এবং মহাপতন হয়েছে তৃণমূলের বলা যেতে পারে। এই সময় দাঁড়িয়ে তৃণমূলের বহু নেতা, বহু মুখপাত্র, কাউন্সিলররা তারা নিজে থেকে ইস্তফা দিচ্ছেন। আবার বেশ কিছু জনকে, বেশ কিছু মুখপাত্রকে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার জন্য তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে। তৃণমূলের এই ভরাডুবির পর রাজন্যা হালদারের কি প্রতিক্রিয়া, শুনবো তার থেকেই। কি বলবে রাজন্যা দি? আমি বলার থেকে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তের যারা আম, একাধিক প্রতিনিধিরা যারা ছিল, কিংবা একাধিক নেতা নেত্রী যারা যারা ছিল, তারাই যা গালাগালি দিচ্ছে তা আমার আর আলাদা করে বলার কিছু নেই। তবে আমার মনে হয় সাংগঠনিক ব্যর্থতা তো রয়েছেই অবশ্যই তৃণমূল কংগ্রেসের এই ফলাফলের জন্য। আর এটা আমি আগের দিনও বলছিলাম আহ, আরেকটি ইন্টারভিউতে, যে তৃণমূল কংগ্রেসের বিষয়টা সবসময় না হয়ে গেছিল, শেষ প্রথম 5 বছর তো অবশ্যই কাজ হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেটা হয়ে গেছিল খুব আহ, অর্থনৈতিক চাহিদার জায়গা চলে এসেছিল। মানে একটা পাড়ার কাউন্সিলরকেও যদি কেউ কোনো সার্টিফিকেট হয় না, যে ডোমিসাইল সার্টিফিকেট হোক, যেটা সাইন করানোর জন্য প্রয়োজন হয়, সেটাও করতে গেলে নাকি কোথাও কোথাও দেখা গিয়েছে যে পাড়ার পল্টুদা, পিন্টুদা, কালটুদা তাদেরকে টাকা দিতে হচ্ছে। মানে এই মাতব্বরি। এবং আমি তো সেদিনই দেখলাম টিভি খুলে, মানে খুব হাস্যকর অনেক বিষয় দেখা যায় আজকাল টিভিতে। তার মধ্যে একটা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার ঢুকছে একজন পুরুষের অ্যাকাউন্টে। তো এই যে এত দুর্নীতি, এত অর্থনৈতিক চাহিদা, আর আর তার থেকেও বড় বিষয়, একটা সরকার কিভাবে একটা রেপকে যে ডিফেন্ড করতে পারে, বা একটা দল, সরকার বলাটা হয়তো ঠিক হবে না, একটা দল যে একটা রেপকে কিভাবে ডিফেন্ড করে গেল, সেটা আরজি কর, কসবা ল কলেজ। আমার মনে হয় এটাই তৃণমূল কংগ্রেসের চলে যাওয়ার ওই কফিনটার শেষ পেরেক ছিল। কসবা ল কলেজটা শেষ পেরেক ছিল। এবং খুব ভাগ্য ভালো যে আমরা, মানে ভাগ্য ভালো বলবো না, এটা সাধারণ মানুষের করা উচিত, মানে আমি আশা করি তুমিও এটা করবে, যে এরকম ঘটনা ঘটলে সমাজে যে কোনো জায়গায় তার প্রতিবাদ করা উচিত। যেরকম আমি শুনছিলাম যে বেহালাতেও এরকম একটি ঘটনা নাকি রিসেন্টলি ঘটেছে। তো আমি সেই বিষয়টা সম্পূর্ণভাবে জানছি, কারণ দুর্গাপুরের ক্ষেত্রে একটা ফলস অ্যালিগেশন হয়েছিল। তো সেই সমগ্র বিষয়টা জেনে আমার মনে হয় এরকম প্রত্যেকটা ঘটনার জন্য যে কোনো সরকারের উচিত, বা যে কোনো দলের উচিত নিরপেক্ষভাবে প্রতিবাদ করা, বা যে সরকার ক্ষমতায় থাকবে তার সঠিক পদক্ষেপ গ্রহণ করা। কিন্তু আরজি করের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাইনি, বা সেই নজির তৈরি করতে পারেনি সেই সরকার, তাই জন্যই হয়তো আজকে তাদের চলে যাওয়া। যে বিষয়টা তুমি যখন প্রতিবাদ করেছিলে যে দলের ভেতরেই কিছু দাদারা তোমার এআই করা ছবি শেয়ার করেছে, তুমি কোট আনকোট এই কথাটি বলেছিলে, তখন দলের ভেতর থেকেই তোমাকে আক্রমণ করা হয়েছিল এবং বিশেষ করে তৃণমূল নেত্রীদের তরফ থেকে তোমাকে আক্রমণ করা হয়েছিল। আজকে ভাবতে খুব খারাপ লাগছে যে যারা আক্রমণ করেছিল তাদেরকে তো মানুষ ধুয়ে মুছে সাফ করে দিয়েছেই। কিছু কিছু নেত্রীরা এরকম রয়েছে যারা এখন তাদের পারিবারিক কোন্দল নিয়ে টিভির পর্দার সামনে বসে পড়েছে, এবং বিশ্বাস পরিবারেরই একজন অন্যতম চরিত্র। তো তিনি, তার এতদিনে বোধোদয় হয়েছে, হয়তো বোধোদয় নয়, এটা একটা হয় না যে বাবা এরপরে যদি বিশ্বাস পরিবারের দিকে আঙুলটা ওঠে তাহলে জুই বিশ্বাসকে কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না। তাই হয়তো এখন তার বোধোদয় হয়েছে। তবে আমার তাদের বিরুদ্ধে বা তাদের প্রতি বলার আর কিছু নেই, কারণ তাদের প্রতি যা বলার থাকতে পারে সেটা মানুষ ওই ইভিএম এ বুঝিয়ে দিয়েছে। আমার শুধু এইটুকু, মানে গর্ব হয় আজকে এইটুকু ভাবলে, যে সেই সময় অন্তত আমি এই প্রতিবাদটা করেছিলাম, এই মুখটা খুলেছিলাম। আজকে দাঁড়িয়ে যখন দেখি তৃণমূল কংগ্রেস দলটির অন্দরে এরকমই কিছু দাদারা, তারা আবার মুখ খুলছে বিভিন্ন বিষয় নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা যেত না, তারপর প্রতিবাদ করলে নাকি গাঁজা কেস দিয়ে দেওয়া হতো, প্রতিবাদ করলে নাকি বিভিন্ন ধরনের কেস দিয়ে দেওয়া হতো, অনেক রকমের অত্যাচার সহ্য করানোর মতো পরিস্থিতি তৈরি হতো। আমি খুব গ্ল্যাড যে আমি যখন প্রতিবাদ করেছিলাম 2024 সালে,
তখন আমার সঙ্গে এগুলো কিছু হয়নি। তার কারণ আমার প্রতিবাদ মিথ্যা ছিল না। মানে আমি আরজি কর নিয়ে প্রতিবাদ করেছি, তো আমাকে কিন্তু শো অফ করে প্রতিবাদ করতে হয়নি। বা আমি কসবা ল কলেজ নিয়ে যে দাদাতন্ত্রের কথা বলেছিলাম, আজকে হাসি পাচ্ছে সেই দাদারাই আবার দাদাতন্ত্রের কথা বলছে। যে দাদাদের বিরুদ্ধে দাদাতন্ত্রের অভিযোগ ছিল, তারাই দাদাতন্ত্র নিয়ে কথা বলছে। তা আমার মনে হয় আজকে তাদের এই প্রত্যেকটি দাদা দিদি মানে নেতা নেত্রী প্রত্যেকের এই অবস্থা দেখে, এটা তো হওয়ার কর্মফল যখন রয়েছে তার মানে এটা তো হওয়ারই ছিল। আমার আলাদা করে এদের জন্য আর বা এদের প্রতি বলার কিছু নেই। দিদি, এই মুহূর্তে বিজেপি সরকার এই রাজ্যে ক্ষমতায়, এবং দিকে দিকে দেখা যাচ্ছে হকার উচ্ছেদ, পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে যাওয়ায় খাবারের দাম বেড়ে যাচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষকে অর্থনৈতিকভাবে একটা ক্ষতির মুখে পড়তে হচ্ছে। আর তোমার কি প্রতিক্রিয়া এই পুরো বিষয়টা নিয়ে? অর্থনৈতিক যে ক্ষতি সেটা অপূরণীয় ক্ষতি, এবং সেটা শুধুমাত্র আমাদের রাজ্যের ব্যাপার না, এটা তো তাদের সমগ্র দেশব্যাপী বিষয়। আর এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বে, শুধু দেশের মধ্যে নয় বিশ্বে একটি ক্রাইসিস পিরিয়ড চলছে। মানে আমি যদি বলি যে নিশ্চয়ই তোমরা জানো যে ইসরায়েল, আমেরিকা, প্যালেস্তাইন, রাশিয়া, ভারত, এদের বিভিন্ন অবস্থান রয়েছে প্রত্যেকের জায়গায় প্রত্যেকে। তো সেই অবস্থানগত দিক থেকে যে সমস্যার সম্মুখীন ভারত অন্তরাষ্ট্রীয় ক্ষেত্রে, মানে সরি আন্তর্জাতিক ক্ষেত্রে যেই সমস্যার সম্মুখীন ভারত হচ্ছে, আমার মনে হয় একটু ধৈর্য ধরে হয়তো আমাদের ওয়েট করতে হবে। পেট্রোলের দাম বেড়েছে, এটা তো অবশ্যই মানে অস্বীকার করার জায়গা নেই। গ্যাসের তো গ্যাস পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে গেছে, মানে আমাদের প্রত্যেকের বাড়িতে, মানে আমার নিজের বাড়িতে আমি সাফার করছি সেটা। এবার এটা ঠিক কতটা আন্তর্জাতিক ক্ষেত্র থেকে তৈরি হওয়া কনস্পিরেসি, কূটনীতি, বা কতটা আমাদের দেশের কূটনীতি, সেটা আমার মনে হয় একটু বিচার বিবেচনা করার সময় লাগবে আমাদের। এবার সময় এমন নিয়ে নিলাম যে পেট্রোলের দাম আরো চচ্চর করে বেড়ে গেল, সেটা অবশ্য ঠিক নয়। তবে লেটস সি, দেখা যাক। এটা নিয়ে এই মুহূর্তেই হয়তো মুখ খুলে কিছু বলাটা আমার মনে হয় না ঠিক হবে, আরো অবজার্ভ করার টাইম লাগবে। হকার উচ্ছেদ নিয়ে? হকার উচ্ছেদ নিয়ে তো আমি অবশ্যই এটা মানে আগের দিনও আমি এই কথাটাই বলছিলাম যে হকার উচ্ছেদ একটি বড় সমস্যা। হকার উচ্ছেদ কেন, ওই বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে যেখানে, তিলজলা, এটা একটি বড় সমস্যা। এবার এই সরকার সে কিভাবে সেই সমস্যার সমাধান করবে সেটা তো আমি এই এখনো 1 মাস হয়নি, 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে, এই কদিনে বলতে পারবো না। আমার মনে হয় নিশ্চয়ই আমার এই সরকারের প্রতি বিশ্বাস রয়েছে, যদিও আমি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছিলাম, আমি বিজেপির হয়ে দাঁড়াইনি। তবে আমার বিশ্বাস এইটুকু, এতগুলো মানুষ যখন ভোট দিয়েছে তার মানে এতগুলো মানুষ তো মিথ্যে প্রতিশ্রুতি বা মিথ্যে আশার বা মিথ্যে কারণের জন্য ভোট দেয়নি। লেটস সি, যেই হকারদের উচ্ছেদ করা হয়েছে সেটা আমি দেখছিলাম আজকে কোনো একটি চ্যানেলে, যে একজন তিনি স্টেশনের হকার আর কি, তিনি রেল লাইনে ঝাঁপ দিচ্ছিলেন, ভদ্রমহিলা একজন। তো সেগুলো দেখতে সত্যি খারাপ লাগছে। আমার মনে হয় সরকারের এই এত সংখ্যক হকার ভাই বোন মা দিদিদের জন্য একটি আলাদা কিছু ব্যবস্থা করে দেওয়া উচিত। এখনই হয়তো আমি বলতে পারবো না যে সরকার ব্যবস্থা করবে কি করবে না, কিন্তু ভরসা রাখতে পারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি নিশ্চয়ই তাদের জন্য কিছু না কিছু ব্যবস্থা করবেন। একদম শেষ প্রশ্নে আসবো, যে প্রসঙ্গ, বিজেপি ভোটের আগ থেকেই প্রতিশ্রুতি দিয়েছিল মা বোনেদের অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডারের আদলে অন্নপূর্ণা ভান্ডার, লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা এবং অন্নপূর্ণা ভান্ডারে তার ডবল 3,000 টাকা। কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, 12 পাতার একটি ফর্ম, এবং সেই ফর্মে যাবতীয় পার্সোনাল ডিটেলস মা বোনদের দিতে হবে। কি বলবো? অবশ্যই অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতির জন্যই কিন্তু জনে জনে মানুষ আজকে 208টা আসনে, ভুল বলছি না তো, ঠিক বলছি তো, 208খানা আসনে বিজেপি সরকারকে নিয়ে এসেছিল। এবং এটা এটা এক অন্যতম একটি কারণ ছিল বলা যেতে পারে। তো আজকে যখন 12টা পয়েন্টের ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তখন সবাই মানে আমার এখানে যতজন চেনা পরিচিত রয়েছে সকলের কাছে একটাই প্রশ্ন, যে খুব একটা অধৈর্য, বিরক্তি। কারণ লক্ষ্মী ভান্ডারে এত ডিটেলস এর প্রয়োজন হতো না, সেখানে একটা ব্যাংকের অ্যাকাউন্ট আর সম্ভবত আধার কার্ড, ভোটার কার্ড, এরকম জাতীয় কিছু একটা। এইবার আমি জানি না যে 12টা ফর্মের কথা আগে বলা তো হয়নি, এটা তো এখনই বলা হচ্ছে, মানে আগে কিন্তু এই প্রোজ আর এই কনসটা আসেনি।
তো এখন যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এটা সমস্যা বলবো নাকি সমাধান বলবো আমি বুঝতে পারছি না। কারণ আমরা দেখেছি যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে একটা ম্যাসিভ কনস্পিরেসিও তৈরি হয়েছে। মানে শুধু লক্ষ্মীর ভান্ডার মহিলারা পাচ্ছে এরকম না, আমি দেখেছি পুরুষও পেয়েছে অনেক জায়গায়। আমি এমন এমন অনেক জায়গায় গিয়েছিলাম প্রচারের জন্য 2024 সালের এমপি ইলেকশনের সময়, প্রত্যন্ত জায়গায়, সেখানে আমি এটাও শুনেছি যে লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে নাকি সেখানকার ওই দাদাদেরকে, মানে দাদা তন্ত্রদেরকে টাকা দিতে হবে। মানে লক্ষ্মীর ভান্ডারে যদি 1000 টাকা 1200 টাকা হয়, তার মধ্যে 500 টাকা তাদেরকে দিতে হবে, সেই দাদাদেরকে। তো আমার এটা নিজের কানে শোনা বিষয়। তো আমি সেই সময় সেটা দলকেও, আমার সেই সময় ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছিলাম। তো এবার লক্ষ্মীর ভান্ডারের এই যে 12টি পয়েন্টের প্রসেস, এটা হয়তো সেই সমস্যাগুলোর সমাধান হতে পারে যে পুরো তার ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করে তাকে দেওয়া। মানে এগুলো তো সেই রকম নিডি ফ্যামিলিকেই দেওয়া হয়, মানে ভাতা সাধারণত সেই নিডি ফ্যামিলিগুলোর জন্য বেশি প্রয়োজন হয়। তো হয়তো সেই ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করেই দেওয়া হচ্ছে। এর বাইরে আমার মনে হয় না এই লক্ষ্মীর ভান্ডার, এই অন্নপূর্ণা ভান্ডারের এই চেঞ্জ নিয়ে এই মুহূর্তে কিছু বলাটা উচিত। কারণ দেখা যাক কতগুলো মানুষ অন্নপূর্ণা ভান্ডার পায় শেষ পর্যন্ত, সেটা দেখার বিষয়। যে প্রশ্নটা এখন মা বোনেদের মনে, যে প্রত্যেকে কি এবার আর 3000 টাকাটা পাবেন না? যারা একেবারে নিম্ন মধ্যবিত্ত তারাই কি পাবেন? এটা আমি, আমার এখানেও অনেকেই সেই প্রশ্নটা তৈরি হয়েছে। আমি একটা বিশ্বাস নিজের মনের মধ্যে রাখি ভীষণভাবে। এটা হয়তো অনেকে আমার সঙ্গে একমত হবেন বা দ্বিমত হবেন, আমাকে গালাগালিও করতে পারেন তার জন্য। ভাতা কিন্তু সবার জন্য না হওয়াই উচিত, বাঞ্ছনীয়। মানে আমি লক্ষ্মীর ভান্ডার স্পেসিফিক্যালি বলছি না, আমি বলছি যে এই যে যারা খেটে খেতে পারে, মানে আমাদের বয়সী ছেলে মেয়েরা বা আমাদের থেকে একটু বড় একটু ছোট, যারা যারা এখনো পর্যন্ত ওই কলেজের গণ্ডিটা পেরিয়ে গেছে, মানে এখন তারা পৌঁছে গেছে খেটে খাওয়ার জায়গায়। তুমি বলো না, তুমিও কিন্তু খেটেই খাচ্ছো, তাই না? তো এই যে যারা খেটে খেতে পারে তাদেরকে বরং চাকরি দেওয়া হোক, চাকরিতে সেই টাকাটা সরকার দিক। আমাকে 2000 টাকার ভাতা না দিয়ে আমাকে 20,000 টাকা চাকরি দিক, আমি সেটার যোগ্য। এই ভাতা কনসেপ্টটা আমার মনে হয় আস্তে আস্তে উঠিয়ে দিলে খুব ভালো হয়, আমার মনে হয়, আমি ভুল হতে পারি। কিন্তু ভাতা কাদের প্রয়োজন? যারা নিডি ফ্যামিলি, প্রত্যন্ত অঞ্চল থেকে যারা পড়াশোনা করে, যেসব ছেলে মেয়েরা, যারা সত্যি তো ঝাড়গ্রাম পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে যাদের কাছে ওই সাইকেলটা খুব প্রয়োজনের ছিল স্কুলে যাওয়ার জন্য, সবুজ সাথীর, তাদের কিন্তু প্রয়োজন ছিল সাইকেলটা। আমি বলছি যে এরকম পরিবারকে ভাতা দেওয়া হোক। এই যে আজকে 12টি ক্রাইটেরিয়া দিয়েছে অন্নপূর্ণা ভান্ডারে, আমার মনে হয় এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে বোঝা যাবে যে কার সত্যিকারের ওই 3000 টাকাটা দরকার। 3000 টাকা দিয়ে সে নেল পালিশ কিনতে পারে, সে লিপস্টিক কিনতে পারে, সে 3000 টাকা দিয়ে তার সন্তানের টিউশন খরচ দিতে পারে, সে যা খুশি তাই করতে পারে, সেটা তার নিজস্ব সঞ্চয়। কিন্তু সেই নিজস্ব সঞ্চয় যিনি করবেন, আমার মনে হয় তার ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করা, সে নিডি ফ্যামিলি থেকে বিলং করছে কিনা সেটা জানা প্রয়োজন। আর সব থেকে বেশি প্রয়োজন প্রত্যেকের স্বনির্ভর হওয়া। ভাতা আমাদের স্বনির্ভর করে না। আজকে আমি তোমাকে ভাতা দিলাম 3000 টাকা, তোমাকে বললাম তুমি এই সাংবাদিকতাটা ছেড়ে দাও, তোমার 3000 টাকায় মাস চলবে? চলবে না তো। আমার মনে হয় না ভাতা কাউকে, সে আমার মাকেও হোক, যে কোনো মাকে হোক, এত আমাদের বাংলার এত মায়েরা রয়েছেন, কোনো মাকে ভাতা স্বনির্ভর করে না, বরং স্বনির্ভর করে তাদের কর্ম। সে আমার মা যদি ঘরে হাউসওয়াইফও হন, আমার মনে হয় সেটাই তার স্বনির্ভরতার জায়গা। তো ভাতা দিয়ে এই মেন্টালিটি তৈরি করে দেওয়া, একটা পঙ্গু করে দেওয়া জেনারেশনকে, এটা অবশ্যই উচিত নয়।